আসুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। সময়ের সাথে সাথে ইংরেজি ভাষা শেখানোর পদ্ধতিটা কিভাবে একদম বদলে গেল সেই গল্প। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? যে গ্রামারের সব নিয়মকানুন জানি, কিন্তু কথা বলতে গেলে আটকে যায়। আর জানেন, ঠিক এই একটা সমস্যার সমাধান খুঁজতেই কিন্তু ভাষা শেখানোর পদ্ধতিগুলো এতবার ধরে বদলেছে। তো চলুন এক ঝলকে পুরো জার্নিটা দেখে নেওয়া যাক। এই যে টাইমলাইনটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একটা রোড ম্যাপের মতো। আমরা দেখব কিভাবে ফোকাসটা ধীরে ধীরে সরে গেছে। প্রথমে ছিল গ্রামার, তারপর কথা বলা, এরপর অভ্যাস তৈরি, আর সবশেষে সরাসরি যোগাযোগ। চলুন তাহলে আমাদের গল্পের একেবারে প্রথম পর্বে ফিরে যাই। সেই সময়ে যখন ক্লাসরুম মানেই ছিল শুধুই নিয়ম আর অনুবাদের খেলা। এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড বা জিটিএম, এর ধারণাটা আসলে এসেছিল ল্যাটিন বা গ্রিকের মতো ক্লাসিক্যাল ভাষা শেখানোর মডেল থেকে। ভাবা হতো ভাষা শেখা মানেই হলো তিনটে কাজ: ১. ব্যাকরণের সব নিয়ম মুখস্থ করা, ২. প্রচুর নতুন শব্দ শেখা, আর ৩. বড় বড় সাহিত্য অনুবাদ করা। মানে কথা বলা বা শোনার ওপর সেভাবে কোনো গুরুত্বই ছিল না আসলে। আর তার ফলটা কি হলো দেখুন। ছাত্রছাত্রীরা হয়তো শেক্সপিয়ার পড়তে পারত, কিন্তু দোকানে গিয়ে সাধারণ একটা জিনিস কেনার জন্য কথা বলতে পারত না। আর এটাই ছিল জিটিএমের সবচেয়ে বড় একটা সমস্যা। এই যে ব্যর্থতা, এটাই কিন্তু পরবর্তী নতুন চিন্তাভাবনার দরজা খুলে দিয়েছিল। তো ওই ব্যর্থতার পরেই পুরনো পদ্ধতির বিরুদ্ধে একটা বড় প্রশ্ন উঠে গেল। সবাই ভাবতে শুরু করল কিছু তো একটা বদলাতে হবে। আর মূল লক্ষ্যটা ছিল একটাই: কিভাবে কথা বলার এই সমস্যাটার সমাধান করা যায়। আর ঠিক তখনই আসলো ডাইরেক্ট মেথড। এর চিন্তাটা ছিল বলতে গেলে একদম বৈপ্লবিক। বলা হলো মাতৃভাষা যেভাবে শেখা হয় ঠিক সেভাবেই ইংরেজি শিখতে হবে। মানে ক্লাসে শুধু ইংরেজিতেই কথা হবে, অনুবাদের কোনো জায়গাই নেই। লক্ষ্যটা ছিল শিক্ষার্থীরা যেন ভাষাটাকে নিজে থেকেই একেবারে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। এর ঠিক পরেই এলো অডিও লিঙ্গুয়াল মেথড বা সংক্ষেপে ALM। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টায় খুব জনপ্রিয় হয়ে ওঠে। এর পেছনের ভাবনাটা ছিল ভাষা শেখাটা আসলে একটা অভ্যাস তৈরির ব্যাপার। মানে যেমন ধরুন বিজ্ঞানীরা ল্যাবে পশু পাখিদের ট্রেনিং দেন, ঠিক সেভাবেই বারবার এক জিনিস শুনতে শুনতে আর বলতে বলতেই মানুষের মাথায় ভাষার অভ্যাসটা গেঁথে দেওয়া সম্ভব। এই পদ্ধতিটা কেমন ছিল ভাবুন তো। পুরো ব্যাপারটা ছিল বেশ যান্ত্রিক। শিক্ষার্থীরা একটা সংলাপ শুনত, তারপর না বুঝেই তোতা পাখির মতো লাইনগুলো বারবার বলে যেত, সংলাপটা মুখস্থ করত, আর বাক্যের নানা রকম প্যাটার্ন ড্রিল করত। এখানে নিজের থেকে কিছু বলার বা বাস্তব জীবনের যোগাযোগের কোনো সুযোগই ছিল না। কিন্তু এরপর গল্পের মোড়টা একদম ঘুরে গেল। এবার ফোকাসটা বাইরে থেকে সরে এসে চলে গেল শিক্ষার্থীর ভেতরের জগতে। মানে তার মন, তার চিন্তা, তার অনুভূতির দিকে। এখানে ভাষাবিদ নোয়াম চমস্কির একটা তত্ত্ব সবকিছু বদলে দিল। তিনি বললেন, ভাষা শেখাটা তোতা পাখির মতো মুখস্থ করা নয়, এটা একটা মানসিক প্রক্রিয়া। মানুষ আসলে ভাষার নিয়মগুলো বোঝে এবং সেই নিয়মগুলো ব্যবহার করেই কিন্তু হাজার হাজার নতুন বাক্য তৈরি করতে পারে। ব্যাপারটা শুধু অনুকরণ নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এই নতুন চিন্তাভাবনা থেকে বেশ কিছু মানবিক পদ্ধতির জন্ম হল। এগুলোর মূল কথাটাই ছিল যে শেখার জন্য একজন শিক্ষার্থীর মানসিক অবস্থাটা খুব জরুরি। যেমন সাজেস্টোপিডিয়া পদ্ধতিতে গান বা শিল্পের মাধ্যমে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা হতো। আবার টোটাল ফিজিক্যাল রেসপন্স বা TPR-এ বিভিন্ন কাজের মাধ্যমে, মানে শারীরিক নড়াচড়ার মাধ্যমে ভাষার সঙ্গে একটা সংযোগ তৈরি করা হতো। এবং এরপর এলো আধুনিক ভাষা শিক্ষার সবচেয়ে বড় বিপ্লবটা। একটা পরিবর্তন যা শেখার চূড়ান্ত লক্ষ্যটাকেই চিরদিনের জন্য বদলে দিল। এই নতুন পদ্ধতির নাম হল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা CLT। আর এর মূল ধারণাটাই হল কমিউনিকেটিভ কম্পিটেন্স। মানেটা কি? মানে হলো একদম নিখুঁত গ্রামার জানার থেকেও বেশি জরুরি হলো বাস্তব জীবনে ভাষাটা ব্যবহার করে যোগাযোগ করতে পারা। ধরুন ব্যাকরণে হয়তো ছোটখাটো ভুল হলো, কিন্তু আসল বার্তাটা যদি শ্রোতার কাছে ঠিকঠাক পৌঁছে যায়, তবে সেটাই আসল সাফল্য। পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একবার ভাবুন, একদিকে ছিল ALM-এর সেই যান্ত্রিক ড্রিল, আর অন্যদিকে চলে এলো CLT-র ইন্টারঅ্যাক্টিভ অর্থপূর্ণ সব কাজ।
শিক্ষকের ভূমিকাটাও দেখুন, তিনি আর শুধু মডেল নন, তিনি এখন একজন সহায়ক। আর শিক্ষার্থীও শুধু অনুকরণকারী নয়, সে এখন একজন সক্রিয় যোগাযোগকারী। তো একটা সিএলটি ক্লাসরুমে ঠিক কি হয়? সেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইতে আটকে থাকে না, তারা বাস্তব জীবনে জিনিসপত্র, যেমন ধরুন খবরের কাগজ বা রেস্তোরাঁর মেনু, এইসব ব্যবহার করে। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করে, বিভিন্ন পরিস্থিতির অভিনয় করে, আর আসল জীবনের সমস্যা সমাধানের জন্য ভাষাটা ব্যবহার করতে শেখে। তাহলে চলুন এবার একেবারে বর্তমান সময়ে চলে আসি। আর মজার ব্যাপার হলো, এই লম্বা যাত্রাটা কিন্তু কোনো একটা পদ্ধতির বিজয়ের মধ্যে দিয়ে শেষ হয়নি। আধুনিক সময়টাকে বলা হয় পোস্ট মেথড যুগ। এর মানে হল এখন শিক্ষকরা এটা মেনে নিয়েছেন যে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি সবার জন্য সেরা হতে পারে না। তাই সবচেয়ে ভালো উপায় হল একটা এক্লেকটিক অ্যাপ্রোচ নেওয়া, মানে বিভিন্ন পদ্ধতি থেকে সেরা কৌশলগুলো বেছে নিয়ে শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সেগুলোকে কাজে লাগানো। তো একজন আধুনিক শিক্ষকের টুলকিটটা দেখতে কেমন ভাবুন তো। সেখানে অনেক কিছুই আছে। তিনি প্রয়োজন হলে সিএলটি থেকে গ্রুপ ওয়ার্ক নিচ্ছেন, আবার দরকার পড়লে পুরনো দিনের মতো গ্রামার ড্রিলও ব্যবহার করছেন। আর এর সাথে তো এখন যোগ হয়েছে ডিজিটাল টুলস, অনলাইন লার্নিংয়ের মতো একদম নতুন সব কৌশল। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে গত ১৫০ বছরের এই দীর্ঘ যাত্রায় ফোকাসটা পুরোপুরি বদলে গেছে। একটা নিখুঁত পদ্ধতি খোঁজার চিন্তা থেকে সরে এসে এখনকার ভাবনাটা হলো প্রত্যেক অনন্য শিক্ষার্থীকে নিয়ে। এখন আর সেরা পদ্ধতি খোঁজা হয় না, বরং চেষ্টা করা হয় প্রত্যেক শিক্ষার্থীর জন্য সেরা কৌশলটা খুঁজে বের করার। সবশেষে একটা প্রশ্ন মাথায় আসছে। আজকের এই যুগে যেখানে এআই টিউটার আছে, চোখের পলকে অনুবাদ হয়ে যাচ্ছে, সেখানে ভাষা শেখানোর পরবর্তী বড় বিপ্লবটা ঠিক কী হতে চলেছে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?